বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিগত বছরগুলোতে যারা সরকার প্রধান ছিলেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ বা প্রধান উপদেষ্টা, আবার কেউ বা সামরিক শাসন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেছে। তবে একক দল হিসেবে সবথেকে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ দলটি, এবং এই দলটির সভানেত্রী শেখ হাসিনা সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ক্ষমতায় ছিল প্রায় ১৩ বছর। আর প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদ প্রথমে সামরিক আইন প্রশাসক এবং পরে রাষ্ট্রপতি হিসেবে প্রায় ৯ বছর দেশ শাসন করেছে। চলুন দেখে আসি বাংলাদেশের সরকার প্রধানেরা কিভাবে ক্ষমতায় এলেন আর কিভাবে বিদায় নিলেন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটক ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান। কিন্তু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ছিলেন তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন এবং দিল্লি হয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হিসেবেই শেখ মুজিবুর রহমান দেশে ফেরেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে। কিন্তু ১২ জানুয়ারি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। কারণ ১১ জানুয়ারি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংসদীয় ব্যবস্থা চালুর সিদ্ধান্তের পর শেখ মুজিবুর রহমান কিছু সাংবিধানিক নির্দেশনা জারি করেন এবং সে অনুযায়ী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরীর পর তখনকার স্পিকার মোহাম্মদুল্লাহ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে ১৯৭৫ সালের জানুয়ারিতে বাকশাল গঠনের পর আবারও রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন শেখ মুজিবুর রহমান। কিন্তু এর কয়েক মাস পরই ১৫ই আগস্ট একদল সামরিক কর্মকর্তার হাতে শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হন। এরপর ক্ষমতা দখল করেন খন্দকার মোস্তাক আহমেদ। ১৫ই আগস্টে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার পরই বিদ্রোহী সেনা কর্মকর্তারা আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত করেন। একই দিন খন্দকার মোস্তাক আহমেদ দেশে সামরিক আইন জারি করেন। তবে বাংলাদেশের রাজনীতির সেই ভয়ঙ্কর অস্থির সময়ে সামরিক অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থানের জের ধরে ৭৫-এর ৬ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকার সুযোগ পেয়েছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। ৩রা নভেম্বর এক সামরিক অভ্যুত্থানে খন্দকার মোস্তাক আহমেদের পতন ডেকে আনে। সেই দিনই ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক একজন প্রাক্তন উপরাষ্ট্রপতি ও ২ জন প্রাক্তন প্রধানমন্ত্রী সহ ৪ জন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে সেনাবাহিনীর কয়েকজন অফিসার। ৩ দিন পর খন্দকার মোস্তাক আহমেদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় আসেন আবু সাইদ মোহাম্মদ সায়েদ। ৩রা নভেম্বরের অভ্যুত্থানে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান ক্ষমতাচ্যুত হন। অভ্যুত্থানের নেতা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন এবং ৬ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত করেন। পরের দিন বদলে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। সিপাহী বিদ্রোহে নিহত হন ৩রা নভেম্বরের অভ্যুত্থানের নায়ক খালেদ মোশাররফ। সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আবারও চলে যায় জেনারেল জিয়াউর রহমানের হাতে। তবে বিচারপতি সায়েম ১৯৭৭ সালের ২১শে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতির পদে বহাল ছিলেন, যদিও ক্ষমতার চাবিকাঠি ছিল জেনারেল জিয়াউর রহমানের হাতেই। জেনারেল জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের জের ধরে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর রাজনৈতিক কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। তাকে চিফ অফ আর্মি স্টাফ এবং উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। এরপর ১৯৭৭ সালে ২১ এপ্রিল প্রেসিডেন্ট সায়েমকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করেন জেনারেল জিয়াউর রহমান এবং ১৯৭৮ সালের ৩রা জুন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। একই বছর ১ সেপ্টেম্বরে নিজস্ব রাজনৈতিক দল গঠন করে জিয়াউর রহমান তার নামকরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। আব্দুস সাত্তার এবং আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী। জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুস সাত্তার।
1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক অভ্যর্থনে ক্ষমতা হারান তিনি এবং নতুন রাষ্ট্রপতি হন আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী। কিন্তু 27 মার্চ 1982 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করে 1983 সালের 11 ডিসেম্বর ক্ষমতা থেকে সরে যান তিনি। এরপর ক্ষমতায় আসেন হুসাইন মোহাম্মদ এরশাদ। 1982 সালের 24শে মার্চ বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক হুসাইন মোহাম্মদ এরশাদ। রেডিও টেলিভিশনে দেওয়া ভাষণে সেদিন তিনি বলেছিলেন, জনগণের ডাকে সাড়া দিতে হইয়াছে, ইহা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এরপর 1986 সালের নির্বাচন আয়োজন করে আবারও রাষ্ট্রপতি হন তিনি এবং শেষে প্রবল গণ আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেন 1990 সালের 6 ডিসেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদ। শাহাবুদ্দিন আহমেদ। হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। সকল বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার গঠন করেন, যার একমাত্র দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তার শাসনামলে 1991 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ৫ম জাতীয় সংসদ নির্বাচন। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন খালেদা জিয়ার দল বিএনপি, বেগম খালেদা জিয়া। 1991 সালের অগাস্টে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হলে 17 বছর পর আবার সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরের সাধারণ নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হন। একই বছর অক্টোবরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিদায় নেওয়ার পর রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। খালেদা জিয়া সরকারের শেষ দিকে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমুল আন্দোলন গড়ে তোলে। ওই আন্দোলনের মধ্যেই 1996 সালের 15 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হলেও বর্জন করে দেশের আওয়ামী লীগ সহ অধিকাংশ বড় বড় দলগুলো। ওই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ আবারও জটিল হয়ে ওঠে। নির্বাচন জিতলেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য সংবিধানের সংশোধনের পর বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি তিনি। 30শে মার্চ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন খালেদা জিয়া। শেখ হাসিনার শাসনামল। বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার শাসনামলে আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদের পর রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। 5 বছরের মেয়াদ শেষে 2001 সালের 15 জুলাই সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। লতিফুর রহমানের অধীনে 2001 সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আবারও ক্ষমতায় আসে বিএনপি নেত্রী খালেদা জিয়া। 2001 সালের অক্টোবরে 2/3 আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার এই মেয়াদের শেষের দিকে এসে সংবিধানের একটি সংশোধনীকে কেন্দ্র করে বিরোধী দলগুলো আবারও আন্দোলন গড়ে তোলে। এ মেয়াদে নতুন রাষ্ট্রপতি হয়েছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের মুখেও 5 বছর মেয়াদ শেষ করে ইয়াজউদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন খালেদা জিয়া। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক সহিংসতায় রূপ নেয় 2007 সালে। 2007 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ। শুরু হয় ফখরুদ্দিন আহমেদের শাসনামল। 2007 সালের 12 জানুয়ারি প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব নেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক একজন গভর্নর ফখরুদ্দিন আহমেদ। সেনাবাহিনীর সমর্থন নিয়ে প্রায় 2 বছর সরকার প্রধানের ক্ষমতায় ছিলেন তিনি, যদিও তার পদবি ছিল প্রধান উপদেষ্টাই। তার সরকারের সময় 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল বিজয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার হাতেই 2009 সালের 6 জানুয়ারি ক্ষমতায় হস্তান্তর করেন ফখরুদ্দিন আহমেদ। আবারও শুরু হয় শেখ হাসিনার শাসন। মূলত শেখ হাসিনাই এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সরকার প্রধান। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো, 2014 সালে 5 জানুয়ারি তৃতীয়বার এবং 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ 2024 সালেও সরকার গঠন করে শেখ হাসিনা।
তবে 2008 সালের ডিসেম্বরের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও এর পরের নির্বাচনগুলো শেখ হাসিনার সরকারের অধীনেই হয়েছে। এ নিয়ে বিরোধের জের ধরে 2014 সালে নির্বাচন বর্জন করেছিল বিএনপি এবং সমমনা দলগুলো। তবে 2018 সালের নির্বাচনে তারা অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। পুনরায় 2024 সালে বিএনপি জামাত সহ দেশের প্রায় সকল বড় বড় দলগুলো অংশগ্রহণ না করায় ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করে ক্ষমতায় দখল করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তবে বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা হারান শেখ হাসিনার এই ডামি নির্বাচন। একই বছর 5ই আগস্ট ছাত্র জনতার হাতে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ছাত্র জনতার পক্ষে সরকার প্রধানের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন দেশের নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এভাবেই একের পর এক ক্ষমতার রদবদল হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত, যাদের মাধ্যমে বিশ্ব দরবারে বারবার উঠে এসেছে বাংলাদেশের নাম।